রাজধানী আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন কমপ্লেক্সের এনইসি সম্মেলন কক্ষে দেশের অর্থনৈতিক পরিস্থিতির শ্বেতপত্র প্রকাশ করছেন এ সংক্রান্ত কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আপনাদের অনেকেরই হয়তো স্মরণ আছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে যে ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে অর্থনৈতিক পরিস্থিতি একটি গুরুতর অবস্থায় আছে, এটা আমরা সকলেই অনুধাবন করছিলাম। এবং সেই সরকারই কি অর্থনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে সেটার একটি সম্যক উপলব্ধির প্রয়োজন ছিল। আপনাদের মনে থাকতে পারে সে সময় আমি আপনাদের পত্রিকার মাধ্যমেই লিখেছিলাম যে একটি শ্বেতপত্র প্রয়োজন। শ্বেতপত্র প্রয়োজন এই জন্য যে এই পরিস্থিতি সম্বন্ধে একদিকে যেমন ধারণা নেওয়া, অপরদিকে ভবিষ্যতের করণীয়গুলো সম্বন্ধেও আরেকটু নির্দিষ্টভাবে পরামর্শ পাওয়া। আমাদের সৌভাগ্য যে সে বিষয়টি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টিগোচর হয় প্রস্তাবটি, এবং উনি আমাকে বলেন যে তাহলে প্রস্তাব যখন দিয়েছ তখন এটা তৈরি করে দাও। তো অবভিয়াসলি তৈরি করাটা এটা ব্যক্তিগতভাবে একজনের পক্ষে সম্ভব না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমি আপনাদের আজকে বলতে পারি যে ওনারা বলেছিলেন যে আপনার পছন্দ মতো মানুষদের নিয়ে আসেন, আমরা সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করব না। এবং সেই অনুযায়ী আমি 11টি নাম প্রস্তাব করি এবং সেই 11টি নামই ওনারা অনুমোদন দেন। এবং আপনারাই বলেছেন এই 11 জনকে এবং আমি সহ 12 জন যেই দলটি গঠিত হলো, আপনাদের পত্রিকায় গেছে ইট ওয়াজ এ ড্রিম টিম। বাংলাদেশের পেশাগত জীবনের সবচেয়ে যে কটি মানুষের নাম আমরা বলি, আমাদের অর্থনীতির বিশ্লেষণ করেন যারা, গবেষণা করেন, তাদের ভিতরে সবচেয়ে যে কটি নাম সামনে আসে বিভিন্ন বিষয়ে, আমরা সৌভাগ্য সেই 11 জনকে যুক্ত করতে পেরেছিলাম। এবং এই 11 জনের অবদান আজকের এই রিপোর্টটাই তার ধারণ করে আছে। আমি আরেকটু বলবো ওনাদের সম্বন্ধে, কারণ আজকে ওনাদের সম্বন্ধে না বললে ঠিক হবে না জিনিসটা। এবং যেই কমিটিটা গঠিত হয়েছিল আপনারা লক্ষ্য করে দেখবেন, এক একজন এক এক বিষয়ে পারদর্শী ওনারা, এবং এক একজন এক একটি প্রতিষ্ঠানে ওনারা কর্মরত। সেই অর্থে একটি প্রতিনিধিত্বমূলক কমিটি আমরা গঠন করতে পেরেছিলাম। এই কমিটির সাথে আপনারা জানেন যে খুবই ঘনিষ্ঠভাবে সমর্থন দিয়েছেন আমার সিপিডির কলিগরা। সিপিডি এবং একই সাথে যে নাগরিক ফোরাম আছে আমাদের সিপিডির সচিবালয় হিসেবে, সেই নাগরিক ফোরামের সচিবালয় আমাদের সমন্বয়ক আনিসাতুল ফাতেমা এখানে উপস্থিত আছেন, এবং আমাদের যেই প্রায় 150-র মতো সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, তাদের সহযোগিতা ব্যতিরেকে এই প্রতিবেদন তৈরি করা কষ্টকর হতো। সিপিডির কলিগসরা এই কাজের সাথে যারা যুক্ত হয়েছেন, তাদের সাথে ইউএনডিপি থেকেও আমার 2 সহকর্মী এই কাজের সাথে যুক্ত হয়েছিলেন। প্ল্যানিং কমিশনকে সরকারের অংশ হিসেবে আমাদের সাচিবিক সমর্থন দিয়েছে, এবং আপনারা দেখছেন যে সরকারের সম্ভবত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্থানে আমরা আপনাদের সাথে এখানে মিলিত হয়েছি। এটাও একদিক থেকে বেশ লক্ষণীয় একটি বিষয়। এই কাজটি তৈরি করার ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল খরচ কত হবে। আমি বলেছিলাম যে বাংলাদেশের এইরকম একটি পরিবর্তন কালে আমরা যদি কোনো অবদান রাখতে পারি,
সেটা কোনো আর্থিক মূল্যে মূল্যায়ন করাটা ঠিক হবে না। সেহেতু আমার সহকর্মীরা এই যে 3 মাস অক্লান্ত পরিশ্রম করেছেন এবং ওনাদের চলমান দায়িত্বগুলোর পাশাপাশি এটা করেছেন, এবং একই রকমভাবে আমার সিপিডির যে গবেষকরা কাজ করেছেন তাদের বিভিন্ন চলমান প্রকল্পের কাজ ইত্যাদির ভিতরে পাশাপাশি এগুলি করেছেন, এবং নাগরিক প্ল্যাটফর্মের যারা ঢাকার বাইরে কাজ করেছেন তারা সকলেই কিন্তু বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। এই বিনা পারিশ্রমিকে শুধু ওনারা যে পরিশ্রমের কোনো আর্থিক মূল্য ধরেননি তা না, ওনারা যতগুলি সভা করেছেন আপনারা তো জানেন তথাকথিত কি একটা সিটিং অ্যালাউন্স আছে না, সব মিটিংয়ে একটি পয়সাও সিটিং অ্যালাউন্সও কাউকে দেওয়া হয়নি। আমরা একটু আগে মূল্যায়ন করছিলাম যে এইরকম একটি কাজ যদি পরামর্শকদের দিয়ে করানো হতো তাহলে কত খরচ হতো, কারণ এই কাজের ভিতর দিয়ে আমরা বাংলাদেশের পেশাজীবীদের, বিশেষ করে অর্থনীতির চর্চায় যারা আছে তাদের সক্ষমতা এবং কৃতিত্ব প্রদর্শন করেছি। করে বলেছে এটা তো বাইরে বলা যাবে না, এসে সামনাসামনি বলবো। আমরা বলেছি দেখেন, আমি প্রথম থেকে বলছি আমরা ব্যক্তি নিয়ে আলোচনা করছি না, প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছি না, আমরা প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি। এই ঘটনা কিভাবে ঘটলো এইটি হলো আলোচনার বিষয়। সেহেতু ব্যক্তিগত যদি আরও কোনো তথ্য উপাত্ত থাকে এটা আপনারা দুদকে নিয়ে যান, সরকারের ফাইন্যান্সিয়াল ইউনিটে নিয়ে যান, ওই যে BFIU বা বাংলাদেশ ব্যাংকে বা দুর্নীতি দমন কমিশনের কাছে নেন, এইটা তাদের কাজ হবে। আমাদের কাজ চোর ধরা না, আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া। আমরা চুরির বর্ণনা দিয়েছি। এখন যে বিষয়টি এর সাথে এসছে সেটা হলো যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা দেখবেন 340 জন বিভিন্ন ধরনের মতামত আমাদের কাছে পাঠিয়েছে। সেই 340টি ধারণা আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা পাঠ করেছি, আত্মস্থ করার চেষ্টা করেছি। সেহেতু এই পুরো প্রক্রিয়াটা আপনারা, এইটাকে আপনাদের কাছে আমি জোর দিয়ে এত সময় নিয়ে বলছি এই জন্য, যদি এই প্রক্রিয়াটা আমরা না বুঝি তাহলে এই দলিলের কিন্তু বৈধতার জায়গাটা আপনারা ধরতে অসুবিধা হবে। কারণ এটা পেশাদারিত্বর দিক থেকে যেমন উঁচু মানের আমরা করার চেষ্টা করেছি, আমরা জানি যে এটা বেরোনোর সাথে সাথে বিভিন্ন জন আপনারা সহ প্রশ্ন করা শুরু করবেন, এটা এরকম কেন, এটা ওরকম কেন, ওই তথ্য নাই কেন, এই সমস্ত প্রশ্নর সম্মুখীন হওয়ার জন্য আমরা প্রস্তুত। আর একই সাথে আমরা বলতে চেয়েছি যে এইটা কোনো গজদন্ত মিনারে বসে কেউ প্রস্তুত লেখে নেই, এটা জনমানুষের সাথে যুক্ত থেকেই আমরা এই লেখাটা প্রস্তুত করেছি, আর সেইটারই আপনাদের সামনে এনেছি। আপনারা দেখেছেন যে এইটার মূলত যে 23টি পরিচ্ছদ এখানে আছে, সেই 23টি পরিচ্ছদের ভিতরে এবং আমার ভূমিকা সহ আরেকটু আছে, সেটা হলো যে 5টি বিষয়ের ভিতরে আমরা এটাকে ভাগ করেছি। প্রথম ভাগ হয়েছে সামষ্টিক অর্থনীতির উপরে, দ্বিতীয় ভাগ আছে বিভিন্ন খাতওয়ারি আলোচনায়, তৃতীয় ভাগ আছে কাঠামোগত বিভিন্ন বিষয়াদি এটার ভিতরে আছে, তারপরে আছে মানব সম্পদ এবং সুরক্ষা ইত্যাদির বিষয় ওখানে আছে। এই কথাটা আমরা বলেছি, কিছুটা সেলিম রাহান শুরু করেছিলেন, সেটা হলো আমি এক লাইনে বলি, সেটা হলো যে ক্রনি ক্যাপিটালিজমকে বলতাম না চামচা পুঁজিবাদ, তো চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল এক ক্লেপ্টোক্রেসির বাংলা কি হবে, এটা হলো চোরতন্ত্র। মানে যখন আপনার রাষ্ট্র ক্ষমতায় আপনি যাদের আপনি দায়িত্ব দেন, সেটা আপনি আইনসভা বলেন, আপনার নির্বাহী বিভাগ বলেন, অথবা আপনি বিচার বিভাগ বলেন, তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায়, এবং এখানে 4টি বিদেশি গোষ্ঠীকে আহ্বান করে এনে সরকারের মনের কথা, যে কর্মসূচির কথা বলেছি সেইটাকে প্রকাশ করা উচিত। তারা কারা? 1, যারা আমাদের বৈদেশিক সাহায্য দেয়, উন্নয়ন সাহায্যদাতারা। 2, যারা আমাদের রপ্তানির বাজার সুবিধা দেয়, তাদের বোঝাতে হবে যে এটাকে কিভাবে অব্যাহত রাখা যায়, কার্যকর করা যায়। আপনারা জানেন যে এখন শ্রম বিষয়ক বিভিন্ন ধরনের শর্ত ইত্যাদি আসছে, এই আলোচনা করতে হবে। তৃতীয়ত,
যে সমস্ত বৈদেশিক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে চায় কিন্তু পরিবেশের কারণে পারে না, তাদের সাথে আলোচনা করে আশ্বস্ত করতে হবে। এবং চতুর্থত, যে সমস্ত দেশ আমাদের দেশের থেকে মানব সম্পদ নেয়, যেখান থেকে আমরা রেমিটেন্স পাই, তাদের সাথেও আলোচনা অব্যাহত রাখতে হবে। আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে সেখান থেকে নিষ্কৃতি পেয়ে অনেকে দেশে ফিরে এসেছেন। এইরকম আরও কিভাবে বাজার সুবিধাকে বাড়ানো যায় আমাদের শ্রমের জন্য, সেটাও আমাদের দেখতে হবে। আমরা মনে করি আগামী বছরের প্রথম দিকে যদি এটা হয় এবং এর ভিতরে যদি ওই 5 মাসের মূল্যায়ন এবং 6 মাসের পরিকল্পনা প্রস্তুত হয়ে যায় এবং সরকারের পক্ষ থেকে একটি মধ্যমেয়াদী পরিকল্পনার লক্ষ্যগুলোকে যদি পরিষ্কারভাবে তারা রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে ঠিক করে আসতে পারে, তাহলে এইটা উত্থাপন করা যাবে। এই উত্থাপন করলে পরে আমাদের বিদেশি সহযোগীরা বলবেন যে কোন কোন ক্ষেত্রে তারা আমাদের সাহায্য করবেন এবং এই নিশ্চয়তাটা কার্যকরভাবে, দুর্নীতিহীনভাবে, মসৃণভাবে গরিব মানুষের পক্ষে কিভাবে কার্যকর হবে। সেহেতু আপনারা দেখছেন আমরা আগামী 6 মাসের একটা পাঁচটি বিষয়কে কেন্দ্র করে একটি পরামর্শ দিয়েছি। এখন আপনারা বলতে পারেন এই পরামর্শ কি সরকার গ্রহণ করবে? সময় বলে দেবে এটার ভিতরে কি হবে। কিন্তু আমরা মনে করি যে সরকারের যোগ্যতা, দক্ষতা এবং নিষ্ঠা দিয়ে একটি আরও উদ্যোগীভাবে যদি অর্থনৈতিক বিষয়াদিকে ওনারা মনোযোগ না দেন, তাহলে এই অর্থনৈতিক বিষয়ে মনোযোগের অভাবের কারণে ওনাদের রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের অন্যান্য উদ্যোগও কিন্তু ভেস্তে যেতে পারে। এইটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই দায়িত্ববোধ থেকেই আমরা কথাগুলো বলেছি। আমার কলিগরা আর কেউ কিছু, তাহলে আমি আপনাদের প্রশ্ন নেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। হ্যাঁ, আপনি একটু বললেন যে এলডিসি যে উত্তোলনের যে বিষয়টি, সেখানে জাতিসংঘ যে তথ্য ভিত্তিতে বাংলাদেশকে মূল্যায়ন করেছে, সেটা এখন ঠিক আছে। তাহলে আপনারা হয়তো আবার বলতেছেন যে প্রকৃত আওয়ামী সরকার আমলের যে তথ্য, এগুলো সবগুলো ছিল উন্নয়নের বয়ান। তাহলে এটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? এটা একটু দেখা। অনেক ধন্যবাদ। আমরা একটু শুনে নিই, তারপরে উত্তর দিব। হ্যাঁ, আমি দৈনিক শেয়ার দিয়ে কাজ করি। আমি টোটাল 12টি পয়েন্ট নোট করেছি, কিন্তু আমি জানি যে আপনি আমাকে 3টা বেশি বলতে সুযোগ দিলেন না। আমি 3টাই বলবো। প্রথমত আপনি সিরিজ লেখেন এটার উপরে। আচ্ছা, ঠিক আছে। আমি এনাম স্যারের কাছে আমার স্পেসিফিক প্রশ্ন, যে চ্যাপ্টারে উনি উল্লেখ করেছেন যে $60 বিলিয়ন ইনভেস্টমেন্ট, তার মধ্যে 14 থেকে 24, এই গ্যাপটা এত বেশি কেন? এক। আর দ্বিতীয় কথা হলো যে এই যে করাপশনটা হয়েছে, সেক্টরাল কোনো ভাগ আছে কিনা? মানে আমাদের উন্নয়ন ক্ষেত্রে 15টা সেক্টরে আমরা আমাদের ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেক্টর কোনটা? সেটা কি ট্রান্সপোর্ট, নাকি পাওয়ার সেক্টর, নাকি এডুকেশন, নাকি অন্যান্য সোশ্যাল সেক্টর? দ্বিতীয় আমার যে বিষয়টি জানা, সেটি হলো যে মহোদয় উনি তার ভূমিকায় লিখেছেন যে কি ঘটেছে তার চেয়ে বরং কেন ঘটেছে সেটা জানার তাগিদ তার আমাদের বেশি ছিল। এবং কেন ঘটেছে সেটা ব্যাখ্যায় উনি বলেছেন যে 2014-এর পর থেকে নির্বাচন হয়েছে এবং তারপরে প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে। এখন তো একটা অনির্বাচিত সরকার দেশ চালাচ্ছে, তো সামনে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়ে একটা ভালো সরকার আসে, তাহলে কি এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে? এবং কতদিনের মধ্যে আপনি নির্বাচন করতে আপনি কি মনে করেন? আপনার মতো একটা জ্ঞানী মানুষ এটার উত্তর যদি না জানে, তাহলে তো বড় মুশকিলের কথা। আর সর্বশেষ যে বিষয়টি, সেটি হলো যে এই আমি এর আগে কখনো বাংলাদেশের শ্বেতপত্র হয়েছে কিনা জানি না, তবে এই প্রতিবেদনটাকে আমার কাছে শ্বেতপত্রের চেয়েও মনে হয়েছে যে বাংলাদেশের স্টেট অফ দ্য ইকোনমি, যেটা সিপিডি আইডি করে এবং সরকার তার স্ট্র্যাটেজিক কৌশল করার ক্ষেত্রে, পরিকল্পনা করার ক্ষেত্রে নির্দিষ্ট একটা মূল্যায়ন করে, সেটার সাথে আপনাদের এটা পাঠাবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, বলবেন। হ্যাঁ, বলেন। এই একটু আসতে, ওনাকে একটু কাছে নিয়ে নেন, কাছে নেন, শোনা যাচ্ছে না।
হ্যাঁ সরকার বা শেখ হাসিনা শেখ হাসিনা কারণ নাই তাদেরকে কি বাস্তবায়ন করে প্রশ্ন 90 দিন ধরে তো বাঁচানোর চেষ্টা করলাম, পারলাম না তো। 90 দিন ধরে তো চেষ্টা করলাম বাঁচানোর জন্য, তারপরে দেখেন কি হলো। হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে যে আপনাকে আমি এর আগেও একটা প্রশ্ন করেছি বাংলাদেশ মন্ত্রণালয় ফান্ডে করেছে কিনা, আপনি পাঁচটা পেয়ে গেছেন কিন্তু আপনি গাইডলাইন করুন যে বাংলাদেশ মন্ত্রণালয় ফান্ডে পড়ে গেছে, তাহলে কে ফান্ডে? আমি এখন আপনার ফাঁদে পড়ে গেলাম। আপনি বলছেন যে এনডিসির উত্তরণের প্রক্রিয়াটা এখন যথাযথই আছে, আর আপনারা বলছেন যে প্রায় $14 বিলিয়ন উপরে প্রতি বছর পাচার হয়েছে এডিপির, আপনারা বলছেন 40%, আসলে এটা 60% উপরে এটা লস হয়েছে। তারপরেও আমাদের গ্রোথের যে প্যাটার্ন সেটা ঠিক থাকে কেমন করে, আমাদের জাতীয় আয় কিভাবে সেই জায়গায় থাকে, তো এটা কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর একজন একজন বক্তা বললে আপনারা বুদ্ধিভিত্তিক দুর্নীতি চিহ্নিত করার চেষ্টা করেছিলেন। আমরা জানি গত বছরে যে দুর্নীতি হয়েছে এটা কোনো গ্রামার মেনে হয় না, কর্তা যেভাবে চেয়েছেন ওনার চেয়ারটা ঠিক থেকে সমস্ত দুর্নীতি হয়েছে, এর কোনো ব্যাখ্যা নাই, কোনো আইন কারণ কিছু নেই। এখানে বুদ্ধিভিত্তিক দুর্নীতি কিভাবে হয়েছে এবং বুদ্ধি কিভাবে চিহ্নিত এটা একটু ব্যাখ্যা। আমি গোলাম কাদের বাবু, আমি এটিএম নিউজ থেকে বলছি। দাদা আরেকটা প্রশ্ন নেবেন কিনা? হ্যাঁ বলেন বলেন। আমার প্রশ্নটি হচ্ছে যে আপনি একটি কথা বলছিলেন যে যে চামচা পুঁজিবাদ থেকে দেশ এখন চোরতন্ত্রে গেছে এবং এই চোরতন্ত্রের সহযোগী হয়েছে আমলারা, রাজনীতিক এবং ব্যবসায়ী। তো আমাদের মধ্যে যে একটা প্রথাগত ধারণা কিংবা এবং নীরবে আমরা ওইটার অংশ হয়েছি, এবং যারা বুদ্ধিজীবী তারা সকল বুদ্ধিজীবী। তো আমার একটা প্রশ্ন সেটি হচ্ছে যে আমাদের মধ্যে একটা প্রথাগত ধারণা কিংবা বর্তমান ধারণা যাই বলেন, সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে জানি যে বাংলাদেশের সবচেয়ে চোর কিংবা করাপ্টেড বা দুর্নীতিবাজ তারা হচ্ছে রাজনীতিবিদ। কিন্তু আপনারা এই শ্বেতপত্র প্রণয়নকালে যে 15 বছরের যে দুর্নীতির খতিয়ে আপনারা পর্যবেক্ষণ করলেন বা তুলে ধরলেন বা বর্ণনা দিলেন, তাতে করে আপনাদের কি মনে হয়েছে? আমরা কি সেখান থেকে বের হতে পেরেছি, নাকি এখনো দুর্নীতি শীর্ষে সেই রাজনীতিবিদরাই আছেন, নাকি সেই জায়গাটি আমলারা নিয়েছে? কি আসলে আমার জাহাঙ্গীর আলম এদিকে আছেন? কোন দিকে? হ্যাঁ 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 ভাই, আপনাদের দেখলেই আমি নার্ভাস হয়ে যাই। হ্যাঁ বলেন, আপনারা দেখলেন। পরিমাণ বের করেছি সেটা কি আরো বাড়ানো যেত কিনা? কারণ এখানে বলা হচ্ছে আমি 109 নম্বর পেজ সম্ভবত উল্লেখ আছে পারচেজ করা হয়েছে, মানে এডিপি খরচ করা হয়েছে 7 লাখ কোটি টাকা, কিন্তু আমি এডিপি খরচে 2010-11 থেকে 2023-24 যোগ করে 17,37,000 কোটি টাকা পেয়েছি। তাহলে তো আরো অনেক বেশি দিয়ে যায়, এটা একটা ব্যাখ্যা। আর দ্বিতীয় হলো যে 23% থেকে 40% এনাম স্যার বলছেন, তাহলে তো দুইটা বিয়োগ করলে অনেক ডিফারেন্স হয়ে যায়। আসলে আমরা কোনটা ধরবো? কারণ আমরা গতকাল 40% ধরে, তাহলে বেড়ে যায়। যদি 23 করি তাহলে অনেক কমে যাবে। আমরা যখন বলছি তাহলে বেশিটাই বলবো না একজন কোনটা সেটা জানো। যে কোনো এস্টিমেট তৈরি করতে হলে রেঞ্জ দিতে হয় সব সময়, কারণ এটার অ্যাকচুয়াল অবজার্ভ এম্পিরিক্যালি ভেরিফায়েবল ফিগার হয় না। ওটা বলবেন, ইনাম বলবেন না ওটার ভিত্তিতে। আমি পিছন দিকে বলছি, আমার নাম আবুল কাশেম, আমি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কাজ করি। কোথায়? আমি পিছনের রোডে আছি। হ্যাঁ হ্যাঁ আপনার ওখান থেকে খুব কষ্ট হবে। আমি হ্যাঁ দেখছি, আমি স্ক্রিনে দেখছি। হ্যাঁ বলেন। গ্রোথ রেট নিয়ে একটা গ্রাফ আছে আপনাদের ওয়েবসাইটে, সেখানে আমরা দেখলাম যে মিড 90 থেকেই হচ্ছে সকল সরকার বিদ্যুতের গ্রোথ হচ্ছে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে এবং 2013 থেকে এর মাত্রাটা অনেক বেড়েছে।
তো এর মধ্যে 111 যে গভর্নমেন্টটা ছিল, তো তারাও হচ্ছে বিদ্যুৎ খরচটা বাড়িয়ে দিয়েছে। তো বর্তমান সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা যাতে এটা এবার বাড়িয়ে না দেখায়, তাদের জন্য আপনাদের কোনো সাজেশন আছে কিনা? এটার একটা সাজেশন হলো সবাই বিজনেস স্ট্যান্ডার্ডে তাড়াতাড়ি লেখাপড়া আর্টিকেল লেখেন আর কি এটার উপরে। হ্যাঁ, এখন একটু স্থগিত করি। হ্যাঁ, আমার এখানে 12টা প্রশ্ন আসছে, আমি একটা একটা করে যাই। একটা প্রশ্ন আছে এলডিসি নিয়ে, দুটো প্রশ্ন আছে এলডিসি নিয়ে। আমি আপনাদের বলি, হ্যাঁ, তথ্য উপাত্তের নিঃসন্দেহে তাৎপর্য আছে, কিন্তু বিষয়টা হলো যে দেশের ভিতরে তথ্য উপাত্ত আমরা সংশয় প্রকাশ করেছি, কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে তথ্য উপাত্তের পুনর্মূল্যায়ন করা হয় নাই। আমাদের একটা রিকমেন্ডেশন হলো যে সরকারের একটি তথ্য কমিশন ঠিক না হয় শব্দটা, ডেটা কমিশন করা দরকার, ডেটা এক্সপার্ট গ্রুপ করা দরকার, যারা এই বিষয়াদিগুলোকে পুনর্মূল্যায়ন করবে পেশাদারিত্ব দৃষ্টিভঙ্গি থেকে, এবং প্রয়োজন হলে পরে যে টাইম সিরিজ ডেটা, যেটা সময় ভিত্তিক সারণী তৈরি হয়, সেইটা তৈরি করবে। যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে ওগুলি নতুন পুনর্মূল্যায়ন হয়ে নতুনভাবে ওই তথ্য উপাত্ত আন্তর্জাতিক ক্ষেত্রে না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আগেরটাই বহাল থাকবে। সেহেতু যতক্ষণ পর্যন্ত সরকার এটা না করে, সরকার না নিয়ে যাচ্ছে, ততক্ষণ হবে না। কিন্তু তারপরেও আমার এটা ব্যক্তিগত পর্যবেক্ষণ, তারপরেও যেই সমস্ত মাপকাঠি আছে তার উপরে বাংলাদেশ থাকবে। বাংলাদেশ এখন আসলেই, আমি তো অন্যান্য দেশ নিয়ে কাজ করি জাতিসংঘে, আমি আপনাদের বলতে পারি এইটা এলডিসি গ্রুপে থাকার মতো দেশ না। এইটার কোনোভাবেই মিলে না আমাদের যে সক্ষমতা, যোগ্যতা, কার্যকারিতা, আয়তন, এইটা দিয়ে এখানে এলডিসিতে থাকার কোনো কারণ নেই। আর একটা কথা আমি আপনাদের বলি, আপনারা এতক্ষণ রাজনীতি বলেছেন না, আমি আপনাদের রাজনীতি বলি। যদি কোনো কারণে এলডিসিকে আপনারা এই মুহূর্তে আগামী বছর আমরা না করি 2026-এ, তাহলে প্রথম কথাটা কি হবে? আমি সোনার সংসার রেখে গেছিলাম এলডিসি গ্র্যাজুয়েশনে, এরা 2 বছরে নষ্ট করে দিয়েছে, গ্র্যাজুয়েশন করতে পারে নাই। বলবে না এটা? এতক্ষণ রাজনীতি বলেছেন, আমি একটু রাজনীতি বলি। এই রাজনীতি আপনার মনে রাখে কেউ কাজ করতে পারবে যেটা আদৌ কোনো প্রয়োজন নাই? যারা এটা নিয়ে তদবির করেন, ভালো করে দেখেন তাদের গোড়া কোথায়। আমি এখন দ্বিতীয় প্রশ্নে যাই। এইটা হলো যে পাবলিক ইনভেস্টমেন্ট। ইনাম, দুটো প্রশ্ন আছে আপনার কাছে এখন। জনগণের একটা ধারণা 40%, বিভিন্ন জায়গায় আমাদেরকে কমিউনিকেট নিয়ে বলছে 40%, কিন্তু তার বাইরেও আমরা এস্টিমেটটা রেখেছি। এবার হয়তো কারণ যদি কখনো ইনভেস্টিগেশন হয় তাহলে বলতে পারে আমাদের অবজেক্টিভ ছিল একটা রেঞ্জ দেওয়া। দ্বিতীয় প্রশ্নটা ছিল, যেটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে 7 লাখ কোটি ভার্সাস 17 লাখ কোটি বা 16 লাখ কোটি দেখেছি। এখানে আমাদের মধ্যেও কতগুলো ডিভিশন আছে, যেহেতু এনার্জি আলাদা, বিগ প্রজেক্ট আলাদা। এখন আমরা এগুলো সমন্বিত করে নাম্বারটা প্রকাশ করবো, কারণ যেহেতু ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার সবগুলোই ছিল, সুতরাং আমরা ওই নাম্বারগুলোকে ঠিক করছি। ড্রাফট অবস্থায় এই তথ্যটা আমরা এখন আপডেট করবো, বা রাফলি আমি জানি 16 থেকে 17 ডিপেন্ডিং করে কোন জায়গায় সেটা রাফলি। হ্যাঁ, ধন্যবাদ। এই একটা বিষয় আপনারা অনেকে উল্লেখ করেছেন এর আগে, সেটা হলো যে চুরি হলো এত টাকা আর বিদেশে পাচার হয়েছে কত টাকা, এই দুটোর ভিতরে সামঞ্জস্য আছে কিনা। মুস্তাফিজকে আমি রিকোয়েস্ট করবো এটা উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি এলডিসি গ্র্যাজুয়েশনের কথা যেটা ডক্টর বললেন সেটা বলতে চাই যে আমাদের প্রতিবেশী নেপাল, সে কিন্তু 2026 সালে আমাদের সাথে গ্র্যাজুয়েশন হওয়ার কথা। তো নেপাল গ্র্যাজুয়েট করে যাবে এবং বাংলাদেশ এটাকে ডেফার করে আর পরবর্তীতে হবে, এইটা একটা বিবেচনা। এবং নেপালের মাথাপিছু জাতীয় আয় আমাদের চেয়ে কম। নেপাল কিন্তু 2 আউট অফ 3। নেপাল কিন্তু ওই যে মানব সম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা এই দুটোতে ক্রস করেছে, মাথাপিছু আয় কিন্তু ক্রস করে না। কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের
জন্য যেহেতু 2টা আউট অফ 3 পড়লেই হয় সেই হিসেবে নেওয়া যাচ্ছে। সুতরাং এইটার বিভিন্ন ধরনের মাত্রা আছে। আরেকটা জিনিস হলো যে 2026-এ না করি 29-এ করি বা 32-এ করি, আমাদের প্রস্তুতিটা কিন্তু আমাদের মানে দুর্বল হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। যে আমরা ডেফার করছি, আপনারা দেখেছেন যে যখন নাকি ওই যে এক্সপোর্টারদের ইনসেন্টিভ একটু একটু করে কমানোর চেষ্টা করা হচ্ছিল, তারা বলছেন যে না তবে হবে, এখন কোনো কমানো যাবে না, অ্যাডজাস্টমেন্ট করা যাবে না। এই দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু কারণ হলো তথাকথিত সংসদে ওনারা ছিলেন। সমস্যা কিন্তু পরে হবে, এটা একটু আমি ওয়ার্নিং দিয়ে রাখলাম। সেকেন্ড যেটা সেটা হলো যে বিভিন্ন প্রকল্পে যে দুর্নীতি হয়েছে, আমি আমার যে অবৈধ অর্থ পাচারে আমি দেখিয়েছি যে আগে যেটা ছিল এই দুর্নীতিটার একটা বড় অংশ বাংলাদেশের শ্যাডো ইকোনমিতে ছিল। মানে দুর্নীতি হয়েছে, দুর্নীতি করে টাকা করেছেন, কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করেছেন বিভিন্ন জায়গায়, সরকার ট্যাক্স পায় নাই, এটা আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে আসলে কিন্তু কর্মসংস্থান হয়েছে ইত্যাদি। কিন্তু এক পরবর্তীতে যে প্রবণতা আমরা দেখি সেটা হলো যে এটার বড় একটা অংশ দেশের বাইরে চলে গেছে, কিন্তু সবটাই যে দেশের বাইরে চলে গেছে তা না। শ্যাডো ইকোনমি কিন্তু এখনো আছে। দুর্নীতি করে যদি 100 টাকা হয় তার মধ্যে হয়তো 60 টাকা বাইরে নিয়ে গেছে, 40 টাকা এখনো অর্থনীতির ভিতরে আছে। সুতরাং ওই দুটাকে মিলানোটা বোধহয় ঠিক হবে না, এবং অনেক টাকা তো দেশে আসেই নাই। আর তৃতীয় যেটা সেটা হলো যে বিভিন্ন ভাবে যেটা কি যাচ্ছে এখন তো এটার চেঞ্জ হয়েছে। আমরা মনে করতাম আগে যে হুন্ডি হাওলার মাধ্যমে বোধহয় রেমিটেন্সের এগেইনস্টে বেশি দুর্নীতিটা ওখানে হচ্ছে, কিন্তু যারা নাকি এখন বিগত সময় টাকা পাচার করেছেন তারা ওই এক্সচেঞ্জ রেটের বেশি দিয়ে হুন্ডি হাওলাতে তো রেটটা একটু বেশি, সেইটা দিয়ে না করে তারা আমদানি করছেন সরকারের কাছ থেকে, ওই অফিসিয়াল রেটে এক্সচেঞ্জ রেটে কিনেছেন, তারপরে $50 যেটা আমদানি করবেন ওইটাকে $150 দেখিয়ে ওই $100 বাইরে পাঠিয়ে দিয়েছেন। সুতরাং দেশের যত ধরনের ভাবে ক্ষতি করা সবটা করেই কিন্তু টাকাটা বাইরে গেছে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, মধ্য আয়ের দেশ, কেবল মধ্য আয়ের ফাঁদ